রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন 25 মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। 24-এর এই দিনে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন মাত্রা, ঘোষণা আসে এক দফা আন্দোলনের। এবং সরকারি 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল, অযত্ন অবহেলায় বন্ধ উৎপাদন। কাজে আসছে না 241 কোটির প্রকল্প, বেসরকারি কোম্পানি থেকে কিনছে হাসপাতাল। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্তের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। অনেকের নাম উচ্চারিত হলেও ক্ষমতাসীন বিএনপি বলছিল দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা 7:30টায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একক প্রার্থী হলে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুত সরকার। সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছেন 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। দুদেশের সম্পর্কেও আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We discussed
We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, দেশীয় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপাইরেট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা।
কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই ওটা জাতির মধ্যে উদ্বেগ দেখা, এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তীমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই ওই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ করতে কঠোর অবস্থান নিতে সরকার দ্বিধা করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি। ফেসিবাদের 15 বছরের আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে
এই বাংলাদেশটাকে নির্মাণ করব। আমি নিজেও। এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশিদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে একথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনো সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত 250 মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি। এটাই আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজা প্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টের ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে 5 আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন আর জনগণের প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করে সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে
কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালির রিপোর্ট। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন গুম নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা। একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে একসাগর রক্তের বিনিময়ে ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ৫ আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসে ৫ তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈর শাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে তুলে ধরার, সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। ২৪-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, ৩৬ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত ১৭ বছর খুন গুম নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরই নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাম্বার উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা কনসার্টটি। আয়োজকরা জানান, ৫ আগস্ট শুধু স্বৈরাচার পতন দিবস নয়, সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণও। সঙ্গীত পরিবেশন করবে ৭টি ব্যান্ড দল। ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার মহাপরিচালক ও সময় টেলিভিশনের সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাম্বার সভাপতি হামিন আহমেদ জানান, ৭টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান, কনসার্ট ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই, সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল, তো সঙ্গীতের মাধ্যমেই আমরা দিনটাকে পালন করব। শুরু হবে ৩টার সময়, চলবে ৯টা পর্যন্ত। এখানে ৬টা পারফর্মার পারফর্ম করবে। জনগণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যে নতুন গণতান্ত্রিক সরকার আমরা এসছে, সেই গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, জাগরণ ঘটানো।
সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ মনে করেন, গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দি সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সেই কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়ে উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি কালচার এবং সব কিছু আছে সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। 1971 সালের পরে যেভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। 5 আগস্ট বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে 241 কোটি টাকায় বসানো 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল। অযত্ন, অবহেলা ও সমন্বয়হীনতার অভাবে বন্ধ উৎপাদন। বেসরকারি কোম্পানি থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছে হাসপাতালগুলো। সোহেল কোরেশের ক্যামেরায় নাহিম হাসানের অনুসন্ধানের 2 পর্বের আজ থাকছে প্রথম পর্ব। রুমেই পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট। প্রতিদিন 8 লাখ লিটার অক্সিজেন তৈরির সক্ষমতা থাকলেও বহুদিন ধরেই এই প্ল্যান্টটি বন্ধ, যার ফলে হাসপাতালকে প্রতি মাসে বাইরে থেকে কিনতে হচ্ছে 22 থেকে 25 লাখ টাকার অক্সিজেন। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, দেশের প্রায় 70টিরও বেশি সরকারি হাসপাতালের চিত্র বর্তমানে এটি। করোনা মহামারীর সময় সরকারি হাসপাতালগুলোকে অক্সিজেনের স্বয়ংসম্পন্ন করতে নির্মাণ করা হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে দেশে রয়েছে 101টি প্ল্যান্ট, কিন্তু এর মধ্যে সচল মাত্র 30টি। বাকি অধিকাংশই বন্ধ কিংবা অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 99টি প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 241 কোটি টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে 40টি, এডিবির সহায়তায় 29টি ও জাতিসংঘের অর্থায়নে 30টি তৈরি করা হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে, যেখানে সরকারি প্ল্যান্ট থেকে দৈনিক 8 থেকে 10 লাখ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। বাকি প্ল্যান্টগুলো সচল থাকলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 8 কোটি লিটার, যা দিয়ে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। দৈনিক 8 থেকে 10 লাখ লিটার আমরা তৈরি করতে পারি এবং এটা ডিপেন্ড করে রোগীর উপর। 60%-এর মতো আমরা চাহিদা পূরণ করতে পারি। একই প্ল্যান্ট বসানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে সেখানকার চিত্র ভিন্ন। তালাবদ্ধ রুমে অকেজো হয়ে বছরের পর বছর পড়ে আছে প্ল্যান্টটি। ফলে বেসরকারি কোম্পানি থেকে মাসে 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন কিনছে হাসপাতালটি। আমাদের মেশিন এখন মোটেও দেয় না, কারণ আমাদের মেশিন এখন চলেই না, তাই না? অনেক দিন ধরে চলে না। বছরে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5000 শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে। 18 লাখ মানুষ মেডিকেল অক্সিজেন সেবার বাইরে থাকে। যে দেশে অক্সিজেনের অভাবে প্রাণহানির সংখ্যা এত বেশি, সে দেশেই 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট কার্যত অচল হয়ে পড়ে আছে। প্ল্যান্টগুলো সচল থাকলে স্বয়ংসম্পূর্ণ করে তুলত দেশের অক্সিজেন খাত। প্ল্যান্ট বন্ধ থাকায় বছরে কয়েকশো কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে। সরকারি প্ল্যান্ট বন্ধ থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি উৎপাদন ব্যয় পর্যালোচনা করে অচল প্ল্যান্টগুলো সচল করার পরিকল্পনা তার। ম্যান পাওয়ারের ঘাটতি আছে, প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার ফলে। তারপরে এগুলোকে সাপ্লাই জেনারেট করার জন্য যে অয়েল, ফ্লুইড বা ইলেকট্রিসিটি দরকার, সেগুলোর কিছু একটা সমস্যা থাকতে পারে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে এগুলোর মধ্যে অধিকাংশই চালু করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যান্টগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলে সরকারি হাসপাতালের চাহিদা যোগান দিয়ে বেসরকারি হাসপাতালেও সুলভ মূল্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্ল্যানগুলোকে নিয়ে যদি একটা অক্সিজেন নেটওয়ার্ক তৈরি করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আরও অনেক বেশি রোগীকে এই অক্সিজেনগুলো দিয়ে সেবা দেওয়া সম্ভব। অন্যান্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল আছে, তাদেরকেও আসলে অক্সিজেন কম মূল্যে এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব। প্ল্যানগুলো বন্ধ থাকলে কারা লাভবান হচ্ছেন? কিভাবে দুইটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি হাসপাতালের অক্সিজেন চেইন? সময়ের অনুসন্ধানে সেই তথ্য বের হয়ে এসেছে। দেখতে চোখ রাখুন আগামী পর্বে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় নির্মিত নতুন শিশু হাসপাতাল সেপ্টেম্বরের মধ্যে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ। শনিবার সকালে রংপুরের 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, হাসপাতালগুলো চালু করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র সংগ্রহ ও জনবল নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে। পরে তিনি রংপুর মা ও শিশু হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রমও ঘুরে দেখেন। নিষেধাজ্ঞার মধ্যেই কক্সবাজারে প্যারাসেইলিং, রশি ছিঁড়ে সাগরে পড়ে মারা গেছেন এক পর্যটক। পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকত, যার বালিয়াড়িতে রয়েছে পর্যটকদের জন্য প্যারাসেলিং করার সুযোগ। ঢাকা থেকে আসা 9 জনের একটি পর্যটক দল ঘুরতে এসে সিদ্ধান্ত নেন প্যারাসেলিং করার। একে একে 7 জন প্যারাসেলিং সম্পূর্ণ করার পর শো বিক্রয় উঠেন আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে যায় প্যারাসেলিংয়ের রশি, সাগরে ছিটকে পড়েন তিনি। পরে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতে করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এর আগে দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে প্যারাসেলিং বন্ধের ঘোষণা দিয়েছিল, তবে কিছুদিন পর আবারও শুরু হয় কার্যক্রম। প্রশাসনের দাবি, প্যারাসেলিং পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত 2 বছরে একই এলাকায় প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছিলেন অন্তত 10 জন পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 10,000 কোটি টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হয়েছে 2,831 কোটি 75 লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসাবই দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। টাকা নাই, ফান্ড শর্টেজ, আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। 2023 সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসেজ হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না। সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল 1 বছর ধরে বিমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। 25 সালের প্রথম শেষ হয়েছে, 12 বছরে প্রায় 10,000 করে 1,20,000 টাকা দিচ্ছি, 2,20,000 টাকার মতন পাবো। কিন্তু এখন তো নিজের টাকা যে দিচ্ছি ওইটাই পাই না, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বিমা খাতে, বাড়ছে দায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রার প্রতিবেদনে দেখা যাচ্ছে, মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে 10,610 কোটি 58 লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র 2,831 কোটি 75 লাখ টাকা। এ সময় দাবির 7,778 কোটি 82 লাখ টাকায় পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ 10টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় 87%, 6,739 কোটি 64 লাখ টাকা। এ অবস্থায় বিমা খাতের ভাবমূর্তি সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নতুন যারা পলিসি করছে না, আবার যারা তামাদি করছে, দুইটি একটি কারণ যে টাকা তো পাচ্ছে না,
তাহলে আবার নতুন করে কেন আমরা পলিসি করব, অথবা একটা কিস্তি বা 2টা কিস্তি দিছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন। তো এই জন্য আমি মনে করি যে আইটিআর চেয়ারম্যান উনি যদি এটাকে ফোকাস দেয়, বীমা দাবির উপরে যদি ফোকাস দেয়, তাহলে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বীমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। কোন কোন দিকে উন্নতি করলে এই বীমা শিল্প বা বীমা সেবা জনগণের কাছে আস্থাশীলতার পরিবেশ পাবে, সেরকম কোনো স্টাডি ইতিপূর্বে হয়েছে বলে মনে করি না। বাজারটাকে সফল করার জন্য এখানে চাহিদা এবং যোগান দুই দিকেই কিন্তু হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যারা ইন্স্যুরেন্স সেবা প্রোভাইডার প্রদানকারী তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। বীমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 3 বছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্ধ শতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা ও অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সমবায় সমিতিতে অর্থ সঞ্চয়ে আরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরে বানাইছে স্যার। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধ শতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরা দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লিখে চাইতে গেলে স্যার আমার মায়ের জোর করে। উপজেলা সমবায় সমিতি বলছে অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ, রূপগঞ্জ। বগুড়া সদরের করতোয়া নদীর তীরে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, শকার মেশিন সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নদীর তীরে দুর্গম জঙ্গলে সংঘবদ্ধ চক্রের আস্তানা, তাঁবু টাঙিয়ে গড়ে তুলেছিল মাদক কারবার ও মুক্তিপণ আদায়ের ঘাটে। বগুড়ার বাগোবাড়াই করতোয়া নদীর তীরে গড়ে ওঠা আস্তানায় শনিবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। উদ্ধার করে বিদেশি আগ্নেয়াস্ত্র, বুলেট সহ দেশীয় অস্ত্র, 25,000 ভোল্টের ইলেকট্রিক শকারের পাশাপাশি মিলে বিভিন্ন মাদকও। এ সময় গ্রেপ্তার করা হয় চক্রের প্রধান সদস্য রাকিব ও রকি সহ 16 বছর বয়সী এক কিশোরকে। আরো 2 সদস্য পালিয়ে যায়। 2-2.5 মাস হবে, একটা ভালো একটা সুযোগ দিয়েন, চালান করে দেন যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি। পুলিশের দাবি মাদক কেনাবেচা, অপহরণ, নির্যাতন করে মুক্তিপণ আদায় ও হানি ট্র্যাপ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল চক্রটি। তারা মূলত এখানে যেহেতু লোকালয় থেকে একটু দূরে এবং জঙ্গলের ভিতরে, যার কারণে তারা এখানে থেকে খুব নির্বিঘ্নে এখানে মাদক বিক্রি করত। 3 জনকে আমরা হাতে নাতে স্পট থেকে গ্রেপ্তার করতে পেরেছি। চক্রের প্রধান রকির বিরুদ্ধে একাধিক এবং রাকিবের বিরুদ্ধে মাদক অস্ত্র সহ 7টি মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিট নিশ্চিত করা হবে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে এই বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। ব্যয় ধরা হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ 13,244 কোটি 68 লাখ টাকা। তবে প্রকল্পটি 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও সেই সময়সীমার মধ্যে সম্ভব হচ্ছে না। ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা ও অন্যান্য জটিলতায় কাজ পিছিয়ে গেছে। এতে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢাকা থেকে সিলেট পাড়ি দিতে সড়কে লেগে যায় 10 থেকে 16 ঘন্টা। এতে পর্যটন খাত সবচেয়ে ক্ষতির মধ্যে পড়েছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে, এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রায় 1 দশক অনিশ্চয়তায় থাকা আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প আবারও গতি পেয়েছে। চীনের প্রায় 16,100 কোটি টাকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। তবে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগের সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সামনে এগুচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। চীনের অর্থায়নে প্রায় 16,110 কোটি 44 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রস্তাব অনুমোদন হয়েছে। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও স্থান পেয়েছে এটি। 2016 সালে প্রথম আলোচনায় আসা প্রকল্পটি দীর্ঘদিন চীন ও ভারতের অর্থায়ন প্রতিযোগিতা এবং অর্থায়নের অনিশ্চয়তায় স্থবির হয়েছিল। এক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় 2024-25 অর্থ বছরের এডিপি থেকেও বাদ পড়ে প্রকল্পটি। তবে চীনের পুনরায় ঋণ প্রদানের সম্মতিতে আবারও গতি ফিরেছে এই প্রকল্পে। যাত্রীরা কি দুর্ভোগ, একটা লাইন, তারপর মানে এখানে ক্রসিংয়ে পড়ে থাকে, তারপর ট্রেনগুলো টানতে পারে না। এটা আমরা বাস্তব রূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে। তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছতে পারবো, আর প্রবাস থেকে আইতে যাইতে সুবিধাটা ভালো হইব। দ্রুত সময়ের কাজ করলে এই লাইনটা আরো উন্নয়ন হবে এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি। প্রকল্পের আওতায় 239.14 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। নতুন রেলপথে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেতে যাচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি।
শুরু থেকেই প্রকল্পটির ব্যয় নিয়ে প্রশ্ন, আপত্তি ছিল পরিকল্পনা কমিশনের। তবে কর্তৃপক্ষ বলছে রেল যোগাযোগের আধুনিকায়ন ও আঞ্চলিক সংযোগ বাড়াতে এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সরকারি অনুমতি আমরা পেয়েছি, এটা হওয়াটা দরকার। লাইনটা অনেক পুরনো, খুবই জরুরি এই লাইনটা ডেভেলপ। তবে প্রকল্পে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগে সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। ট্রেন ক্রসিং এর কারণে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় যাত্রীদের এটা ভোগান্তিতে পড়তে হয়, এই সময়টা বাঁচবে। তাহলে আমাদের ট্রেনের স্পিডও বাড়বে, যেহেতু বর্তমানে আছে 50 থেকে 60 কিলোমিটার, সেখানে আমরা কমপক্ষে 100 থেকে 120 কিলোমিটার ট্রেন চালাতে পারবো। প্লাস নতুন ইঞ্জিন আসবে, নতুন কোচ আসবে, নতুন ট্রেন উদ্বোধন হবে। বর্তমানে আখাউড়া সিলেট রুট দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রেলপথ হিসেবে পরিচিত। অনেক জায়গায় ট্রেনকে ধীর গতিতে চলতে হয়। সম্প্রতি সিলেট সফরে এসে এই রুটের উন্নয়নের আশ্বাস দেন রেলপথ প্রতিমন্ত্রী। আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। আখাউড়া সিলেট রেল রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন যাতায়াত করে। ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইন নির্মাণের দাবিও জোরালো হচ্ছে সংশ্লিষ্টদের মতে। তবেই বাড়বে ট্রেন চলাচল, কমবে যাত্রা সময়, মিলবে প্রকল্পের পূর্ণ সুফল। অপবণিক, সময় সংবাদ, সিলেট। চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও এক জোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া আন্তনগর ট্রেন, যা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতার, সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি। সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। 2000 কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের 2000 পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় কর্ড লাইন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কর্ড লাইন হলে 80 কিলোমিটার কমে আসবে দূরত্ব। ঢাকা চিটাগাংয়ে যাতে দূরত্ব কমিয়ে আনা যায় সেই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছেন। সেটি হচ্ছে নতুন একটি কর্ড লাইনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা একটি কর্ড লাইন তৈরি করে ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে। সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে প্রায় 80 কিলোমিটারের মধ্যে আমাদের দূরত্ব কমে যাবে। যোগাযোগের একমাত্র কাঠের সাঁকো ভেঙে অবরুদ্ধ ময়মনসিংহের চর দুলালবাড়ি গুচ্ছ গ্রামের 240 পরিবার। ঝুঁকি নিয়ে রশি টানা ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন বাসিন্দারা। বিপাকে পড়ছেন কৃষিপণ্য পরিবহন নিয়েও। পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
ভেঙে পড়ে আছে সাঁকো, থমকে গেছে চরের মানুষের স্বাভাবিক যাতায়াত। ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝে জেগে ওঠা চরে গড়ে উঠেছে চর দুলালবাড়ি গুচ্ছগ্রাম। 2020 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 240টি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। এই এলাকার সঙ্গে স্থলভাগের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি সাঁকো। চরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার আরও 5 থেকে 600 পরিবার ব্যবহার করত এই সাঁকোটি। গুচ্ছগ্রামে প্রবেশের একমাত্র এই কাঠের সাঁকোটি নদীর মাঝখানে ভেঙে পড়ে আছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন বাসিন্দারা। নদী পার হওয়ার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পার হতে হয় সবাইকে। আর প্রতিবার পারাপারের জন্য গুনতে হয় 10 টাকা ভাড়া। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। কৃষিপণ্য নিয়েও বিপাকে স্থানীয়রা। ব্রিজটা এরকম ভাবে ভাঙছে, আমরা এখন একটা ভীষণ একটা বিপদের মধ্যে আছি। সারাদিন হাজার হাজার মানুষ হেঁটে পারো, এই ব্রিজ দিয়ে নাও দেখি পারানি সম্ভব। যাতায়াত করতে 150 টাকা জায়গা, আমরা শহরতে কি খাইতে আনবো আর কি খাম। দাবি জানায় একটা পাকা ব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা এই দুর্ভোগ শেষ হোক। ভাঙা সাঁকো মেরামতের উপযোগী না থাকায় সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টিআর কাবিকা থেকে সেটা মেরামত বা সেটা নতুন করে করা যায় মনে হয় পারছি না, তাহলে আমরা আমাদের উপজেলা তহবিল, রাজস্ব তহবিল থেকে আমরা সেটা করে দেব। গত 28 এপ্রিল ভারী বৃষ্টিতে সুতিয়া নদীর পানি প্রবাহ বাড়ায় সাঁকোটির মাঝের অংশ ভেঙে যায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জের লাখাই উপজেলার বামই নোয়াগাঁও সড়কের জরাজীর্ণ দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করায় তৈরি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা প্রশাসন জানিয়েছে শিগগিরই কাজ শুরু করা হবে। রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বামই থেকে নোয়াগাঁও। প্রতিদিনই সড়ক দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তার যে অবস্থা দেখে আমাদের সঙ্গে মানুষ আত্মীয় স্বজন করতে চায় না। শ্বশুরবাড়ির লোক আসতে একটু দ্বিধাবোধ করে যে তোমাদের রাস্তা ঠিক না, যাবো না। বিয়ে শাদী বা যে কোনো একটা অনুষ্ঠান হলে মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়। গাড়ি ভাড়া 20টা চাই, 100টা চাই বইতে, মানে আমরা কেমনি চলাফেরা করতাম। সবিনয় অনুরোধ যে নোয়াগাঁও বামুই রাস্তাটা আবুরা করা এবং ফাঁকা করা। তবে রাস্তাটির সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ পেলে শীঘ্রই শুরু হবে কাজ। রাস্তাটা খারাপ, আমরা আগেও শুনেছি, অনেকে লিখিত অভিযোগ দিয়েছে, আবেদনও দিয়েছেন যে কোনো বরাদ্দ জুলাইয়ের শুরুতেই আসে বা আগস্টে আসে। এই জন্য আগেই টেন্ডার হয়ে যাওয়াতে আমি নতুন কোনো পদক্ষেপ নিতে পারি নাই। আশা করি এই অর্থ বছরে আমি এই রাস্তার সম্পর্কে ভালো পদক্ষেপ নিতে পারবো। সড়কটি দিয়ে 10টি গ্রামের অন্তত 50,000 মানুষ নিয়মিত যাতায়াত করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে ভেঙে পড়েছে ভারতের মেঘালয়ের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। এতে 2 মাস ধরে বন্ধ শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। কর্মহীন কয়েক হাজার শ্রমিক, লোকসানের মুখে ব্যবসায়ীরা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, প্রতিদিন বড় বড় যন্ত্রের গর্জন, ট্রাকের হুইসেল আর কয়েক হাজার মানুষের হাঁক ডাকে মুখরিত থাকত এই এলাকাটি। প্রায় 2 মাস আগে ভারতের মেঘালয়ের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলে ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ট্রাক চলাচল। এতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে আসছে না পণ্যবাহী কোনো গাড়ি। দীর্ঘ সময় শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি লোকসানের মুখে ব্যবসায়ীরা। রাস্তার কারণে আমাদের এখানে মাল ঢুকতেছে না, এখন মাল তো ঠিক মতন আসে না, সব বন্ধ। 7-8 হাজার শ্রমিক কাজ করতো, তারা এখন দুর্ভিক্ষের মধ্যে আছে। ব্যবসা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমিও দোকানদারি যাই হোক টুকটাক করি, সংসার চলতেছে না, খুব কষ্টে আমরা আছি। শ্রমিকরা সংসার চালানোতে হিমশিম খাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত। সরকার যে রাজস্বটা পাইতো সেটা পাইতেছে না। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সরকার যৌথ প্রচেষ্টায় যদি এটা দ্রুত চালু করতো,
তাহলে আমাদের রাজস্ব বৃদ্ধি পাইতো। এ বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার অনিক ব্যানার্জি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে দ্রুত বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়েছেন আমদানি রফতানিকারক সমিতির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য। আমাদের কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং বিদেশ থেকে আমদানি তো হবে বটেই, রপ্তানির ভাগটা যেন একটু বেশি হয়, সেদিকে কর্মসংস্থান যেন একটু বাড়ে আমাদের দিক থেকে, বিশেষ করে মশারি বলেন, কয়েল বলেন, মাছ উৎপাদন আমাদের এখানে যথেষ্ট, এটা এক্সপোর্ট করার সুযোগ রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি। 2025-26 অর্থ বছরে এই বন্দর দিয়ে প্রায় 2 লাখ টন পাথর আমদানি হয়েছে। এতে রাজস্ব আদায় হয় 7,35,00,000 টাকা। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মনির। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। নেত্রকোনা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে চরম ঝুঁকিতে বাসিন্দারা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের লাইন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে আশঙ্কা স্থানীয়দের। বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। দুটি উপকেন্দ্রের মাধ্যমে 3311 কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড় বাজার, ছোট বাজার, তেরি বাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে স্থাপিত এসব লাইনের কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি তাদের। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়া দরকার। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। খোলা তারগুলিকে যদি কেবলের আওতায় আনা যায় তাহলে ভালো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। তবে পুরনো খুঁটি সরিয়ে নতুন স্থাপনের কাজ পর্যায়ক্রমে করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি। পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক 56,000, এর মধ্যে 23,000 প্রিপেড, 24 জন উচ্চচাপ, প্রায় 1,300 ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং 2,100 শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে 13টি 11 কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়েছে অনেকের রোজগারে। সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে খবর প্রসঙ্গে পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে। সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই, বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি বুঝছেন, 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বানাম কোন থেকে 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2,000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেলাল মৃধা, রইস শিকদার ও রনি ব্যাপারীকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে জানা যায়, বৃহস্পতিবার রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্কুল ছাত্রী কিশোরীকে তুলে নেয় বখাটেরা। সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ির পাশে ফেলে যায়। রাতেই ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। মা বাসায় ছিল না, রাত 1টা বাজে আসছি ওদের বাসায়। আসার পরে বলছে দরজা খোল, ওরা দরজা খুলে নাই, না খোলাতে মনে করলেন যে জানালা ভাঙছে, দরজা ভাঙছে। ওরে নিয়ে চলে যাওয়ার পরে মাছ পুষ্কনির ওখানে ওরে যা নির্যাতন করার কইরা আবার ওরে মনে করলেন বাইক দিয়ে ফালাই দিয়ে গেছে। 3 জন আসামি অ্যারেস্টেড আছে, বাকি আসামিদেরকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেব। এই বিষয়টা তদন্ত হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই পুলিশ যথাযথ তদন্ত করে দ্রুততম সময়ে এর বিচার নিশ্চিত করবে এবং যারা অপরাধী সে যেই হোক ভয়ঙ্কর, আমরা এই অপরাধের কোনো ক্ষমা নেই। নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত মা মেয়ে সহ 3 জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে কালিয়া উপজেলার বেন্দার চরে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর আগে শুক্রবার বিকেলে খুলনা থেকে নড়াইলে ফেরার পথে ট্রাক চাপায় নারী, শিশু সহ 3 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল চালক শিহাবকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। তারা খুলনায় ঘুরতে গিয়েছিলেন। নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বাড়ির পাশে একটি রাস্তা নিয়ে মিজানের সঙ্গে তার চাচা শহীদুল্লাহ দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বসলেও মীমাংসা হয়নি। শনিবার দুপুরে একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে নওগাঁ আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। বিগত মৌসুমের যেসব ধান চাষিরা সংরক্ষণ করেছিলেন তারাই মূলত এই মুহূর্তে হাটে ধান বিক্রির জন্য নিয়ে আসছেন। ভোর সকাল থেকে কেনাবেচা এখানে জমে ওঠে। আমরা রয়েছি নওগাঁর চকগড়ি হাট। এই হাটটি নওগাঁর উল্লেখযোগ্য একটি ধান কেনাবেচার হাট। আমরা দেখছিলাম সকালে যারা ধান নিয়ে এসেছেন, যদিও কিছুটা বৈরী আবহাওয়া, তারপরেও ধানের সরবরাহটা বেশ রয়েছে, তবে দামের জায়গাটা কিছুটা ওঠানামা করছে। আমরা দেখছিলাম যে কাটারি যে ধান, এটি অনেকটা সরু জাতের ধান। এই ধানটি প্রতি মন বিক্রি হচ্ছে 1750 থেকে 1800 টাকা। অন্যদিকে নাজির শাল, জিরা শাল এই জাতীয় যে ধান রয়েছে এটা কিছুটা মোটা সরু, এই ধান বিক্রি হচ্ছে 1300 থেকে 1320 টাকা। চাষিরা বলছেন গেল কদিনের তুলনায় কাটারি এবং জিরা যে জাত রয়েছে এই জাতের ধানের দামটা মোটামুটি 50 থেকে 70 টাকা কিছুটা কমেছে। অর্থাৎ ধানের যখন সরবরাহ বেড়ে যায় এভাবে দাম কিছুটা পড়ে যায়। আবার এই ক্ষেত্রে কিন্তু চাষিদের যে অভিযোগগুলো, বাজার আসলে অনেকটা ব্যবসায়ীরা তাদের মতো করে ভোর সকালে একটা খেয়াল খুশি মতো দাম বেঁধে দেন, সেই দামেই তাদের বিক্রি করতে হয়। এক্ষেত্রে কাঙ্ক্ষিত দর না পাওয়ারই একটি অভিযোগ চাষিদের দিক থেকে আসছে। যদিও চালের দাম কিন্তু লাফিয়ে বেড়েছে চলতি সপ্তাহে। আমরা দেখেছিলাম প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। সেই তুলনায় ধানের দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো এখানে চিত্র আমরা লক্ষ্য করছি ধানের দাম কিছুটা। আসলে এই এলাকায় ধান এখন যে ধানগুলো আসছে সেই ধানগুলো বিগত বুড়ো মৌসুমের ধান। যারা চাষি তারা মূলত ধান সংরক্ষণ করে পরে ধানগুলো একটু চড়া দরের আশায় বিক্রি করার জন্য চেষ্টা করে থাকেন। সেই ধানের বাজারেই একটা ছন্দপতন, এবং প্রথম থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম
তখনই কিন্তু বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই প্রত্যাশিত দর থেকে অনেকটা তারা বঞ্চিত হন, এবং সেই চিত্রই কিন্তু এই হাটগুলোতে প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি। এবং এখানে বিগত মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এই ধানগুলো ধাপে ধাপে চাষিরা তাদের প্রয়োজনের তাগিদে এই হাটগুলোতে নিয়ে আসেন, এবং সেই এনে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই দরের জায়গা নিয়ে হতাশা প্রকাশ করেন, এবং কাঙ্ক্ষিত দর নিয়ে তাদের একটা বিস্তর অভিযোগ এখানে সবসময় আমরা লক্ষ্য করি। এই ছিল সার্বিক নওগাঁর চকগড়ি হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। ধান বেচা কেনার খবর জানতে সরাসরি ছিলাম নওগাঁয়। টানা বৃষ্টি আর উজারের ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার কয়েক হাজার ফসলি জমি। নষ্ট হচ্ছে বীজতলা, আমনের চারা রোপণের সময় চললেও করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। গত মাসের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সব নদীর পাশাপাশি কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এখনও কাটেনি হাওর পাড়ের জলাবদ্ধতা। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি পানিতে তলিয়ে। কৃষক বলছেন, আমন রোপণের আশায় সঠিক সময়ে বীজতলায় চারা তৈরি করেন তারা, তবে জমিতে 3 থেকে 4 ফুট পানি থাকায় চারা রোপণ করতে পারছেন না। এতে বীজতলা চারা রোপণের অনুপযোগী হয়ে পড়ছে। প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের দাবি জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। আমরা গেছে বিগত বুড়ো মৌসুমে আমরা পানির কারণে আমরা ধান তুলতে পারছি না, আমরা গরুদের ধান নাই। বন্যা হওয়ার কারণে এই পানিটাই আমাদের আরো আয়া জমাট হয়েছে, কিন্তু কাশিমপুর পাম্প হাউসে এটা তাদের যদি শেষ করতো তাহলে আমরা এলাকা তার পানি হইল না। 3-4টা ইউনিয়নের এই জলাবদ্ধতা পানির কারণে আমরা হাইল খেত করা সম্ভব না। পানি তো আছেও, আমার এ জ্বালাই কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি আর এগুলো কিছু করতাম না। আগুন মৌসুমে আমি খেত করি, প্রতি বছরই খেত করি, এবার ফার্সি না খেত করতাম পানির লাগে। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পাম্প দ্বারা পানি নিষ্কাশন সম্ভব নয়। পানি না কমাইতে পারে তাহলে তো অবশ্যই কৃষক ধান রোপণ করতে পারবে না, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা যে লেভেলে পানি চাচ্ছে সেই লেভেলে পানি নিয়ে আসতে হলে আমাদেরকে যে পাম্প আছে এই পাম্পে সম্ভব নয়, আমাদেরকে হয়তো নতুন আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প হাউস বসানো হয়তো, তাছাড়া এই সমাধান সম্ভব হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৯৮,০৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশে আলুর উৎপাদন বাড়লেও হিমাগার পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে কোল্ড স্টোরেজ মালিকরা। ব্যবস্থায় সরকার নির্ধারিত প্রতি কেজি সংরক্ষণ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা করার দাবি জানিয়েছে মালিকদের অ্যাসোসিয়েশন। দেশে আলুর উৎপাদন বাড়ছে, কিন্তু হিমাগার পরিচালনার ব্যয় বাড়ায় সংরক্ষণ খরচও বেড়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে ২০২৫ সালে দেশে মোট ১,১২,০০,০০০ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। চলতি বছর উৎপাদন বেড়ে প্রায় ১,১৫,০০,০০০ টনে পৌঁছাতে পারে। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানায়, বিদ্যুতের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় হিমাগার পরিচালনা সম্ভব হচ্ছে না। বৃদ্ধি করা না হয় তবে হিমাগার মালিকদের পক্ষে বর্ধিত হারে লেবার বিল পেমেন্ট, স্টাফদের বর্ধিত বেতন ভাতা, বর্ধিত বিদ্যুৎ বিল, এমনকি গ্যাসের বর্ধিত মূল্য সহ অন্যান্য বর্ধিত আনুষঙ্গিক ব্যয় নির্ভর করায় হিমাগার পরিচালনা করা সম্ভব হবে না। সংগঠনটির দাবি, বর্তমানে সরকার নির্ধারিত কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা ভাড়ার মধ্যেই আলু সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে, কিন্তু ব্যয় বৃদ্ধির বাস্তবতায় ভাড়া বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা প্রয়োজন। শুধু ব্যাংকের ঋণ আর বিদ্যুৎ বিল যোগ করলেই দাঁড়ায় ৭ টাকা ১১ পয়সা, অথচ সরকার ভাড়া নির্ধারণ করেছেন ৬ টাকা ৭৫ পয়সা। কেজি প্রতি ভাড়া দাঁড়ায় ৯ টাকা ৬২ টাকারও বেশি। সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ মালিকরা দাবি জানান, এই শিল্প টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে ২০% ছাড় দিতে হবে। পাশাপাশি আলু রফতানিতে 10% নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০% করারও আহ্বান জানান তারা। সেক্টরটাকে তাহলে ধ্বংস করে ফেলা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রা হয়রানি ও সিন্ডিকেট মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম। হজ ও ওমরা মেলার সমাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জালিয়াতি ও প্রতারণা এড়াতে অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছেন হাব। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র হজ ও ওমরা মেলা। শনিবার মেলার সমাপনী দিনে দেখা যায় দর্শনার্থীদের ব্যাপক ভিড়।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের এবারের আয়োজনে অংশ নেয় 167টি এজেন্সি সহ আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী সংস্থা। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পেয়ে সন্তুষ্ট আগতরা। এই ধরনের আয়োজন আমরা চাই সবসময়ই হোক, যাতে আমরা সবগুলি এজেন্সিকে দেখে শুনে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি। প্রতি বছর এভাবে করলে যারা হজ এবং উমরা করে তাদের জন্য সুবিধা হবে। মেলায় বিশেষ ছাড় ও নানা সুবিধার ঘোষণা দেয় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এ আয়োজন। তার ফ্লাইট নাই, তার বাসা নাই, তার হোটেল নাই, এই ব্যবস্থাগুলো থেকে যেন উত্তরণ হতে পারে এবং বাঁচতে পারে, এজন্য হলো মেলার প্রয়োজনীয়তা দরকার। যারাই আমাদের এখানে বুকিং দিচ্ছে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিচ্ছি, আমরা 20,000 টাকা করে ছাড় দিচ্ছি। হজ এজেন্সিগুলোর সাথে বৈধ এজেন্সির সাথে যারা হজ এবং উমরা যেতে চান তাদের সরাসরি একটা সংযোগ স্থাপন। যারা হজ এবং উমরা যেতে চান তারা যাতে সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে চুক্তিবদ্ধ হন এবং তাদের পছন্দনীয় প্যাকেজগুলো বেছে নিয়ে তারা হজ এবং উমরা গমন করেন। সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ফ্লাইটের টিকিট সিন্ডিকেট ভাঙা ও হজ পালনে ব্যয় কমাতে কাজ করছে সরকার। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও চলছে আলোচনা। এই 5 মাসে বর্তমান সরকারের টোটাল বিমান ভাড়া কমানো হয়েছে 36,830 টাকা। আমাদের ইচ্ছা আছে যে আমরা যদি সৌদি গভর্নমেন্টের সাথে কিছু আলাপ আলোচনা করে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা কিছুটা যদি আমরা কমাতে পারি, সেটা আলাপ আলোচনার পর্যায়ে আছে, তাহলে ভাড়াটা আরো কমে আসবে। জালিয়াতি ও প্রতারণা এড়াতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধনের আহ্বান জানায় হাব। প্রলোভনে প্রলুব্ধ হয়ে মধ্যস্বত্বভোগী এবং দালালদের মাধ্যমে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শনিবার রাতে কুমিল্লায় উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, একটি আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। এ লক্ষ্যে অর্জনে সংশ্লিষ্ট সব সরকারি দফতর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বগুড়া বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জে 3 দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, প্রধানমন্ত্রী সম্মতি দিলে ফরিদপুর এবং কুমিল্লা বিভাগের পাশাপাশি বগুড়া বিভাগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ফরিদপুর এবং কুমিল্লা যেটি একদম অনেক দূর এগিয়ে আছে, এটার ব্যাপারে মুখ্য সচিব এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এখন আলোচনা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী সবার সাথে কথা বলে সম্মতি দিলে তারপরে ফরিদপুর এবং কুমিল্লার সাথে এই প্রক্রিয়াটা আমরা এগিয়ে নেব। স্বল্প পরিসরে হলেও ডিসেম্বরের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার বিকেলে নীলফামারীর ডিমলার কালীগঞ্জ ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার কাজ ডিসেম্বরের মধ্যে আংশিকভাবে শুরু হবে করতে কাজ করছে সরকার। কিভাবে দ্রুততার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর 2 পার কীভাবে কমানো যায় এবং সেখানে প্রয়োজনীয় নতুন কোনো ব্যারেজ তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন। অসাধু অনুমোদনহীন এজেন্সি দৌড়াতে ভুয়া ভিসার মাধ্যমে প্রতারিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাজধানীতে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনায় কথা জানান খাত সংশ্লিষ্টরা। বলেন, অযোগ্য এজেন্সিগুলো শিক্ষার্থীদের ভুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে একাডেমিক ক্যারিয়ার। এছাড়া শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ভুয়া নিশ্চয়তা দিয়ে জাল কাগজপত্র তৈরি করে প্রতারিত করছে ভুঁইফোর প্রতিষ্ঠান। ফলে পুরো খাতের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে বলে আলোচনায় উঠে আসে।